আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু ভেবে দেখুন তো, রাজনীতির হিসাব নিকাশগুলো আসলে কতটা নির্মম আর কতটা সূক্ষ্ম হতে পারে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে ভাবি, আজ তো গরমটা একটু বেশি, কারণটা কি সারাদিন থাকবে? ঠিক সেই মুহূর্তে হয়তো কোনো এক দেশের নীতি নির্ধারকরা সম্পূর্ণভাবে ছক কষছেন কিভাবে এই কারেন্টের বিল দিয়েই একটি দেশের রাজনীতির মাঠ পুরোদমে উলট-পালট করে দেয়া যায়। আমি কিন্তু ঠিক এই কথাটাই এর আগে একটি আলোচনায় আপনাদের সামনে খুব ভালো করে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং বলেছিলাম, ভারত কিন্তু এবার আমাদের সাথে একটু ভিন্ন পথে হাঁটবে এবং তারা কঠোর হবে। আর দেখুন, সেই কথার প্রমাণ কিন্তু এরই মাঝে আমরা কিন্তু পেয়ে যেতে শুরু করছি। হঠাৎ করেই ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানোর যে খবরটা আমরা পেলাম, সেটা কি আসলে নিছক কি কোনো ব্যবসায়িক বা রুটিন সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক ফাঁদ? আজ আমরা সেই অদৃশ্য সুতোর টানগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এই ফাঁদে পা দিলে বর্তমান সরকারের, অর্থাৎ ক্ষমতাসীন বিএনপির পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে এবং তাদের পতন আসলে কত দূর। দর্শক, আপনারা হয়তো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই প্রতিবেদনটি এরই মধ্যে দেখেছেন। ভারত থেকে যে বিদ্যুৎ আমরা আনছি, সেখানে প্রতি ইউনিটে অতিরিক্ত ₹0.৫ করে চার্জ বসানো হচ্ছে, যাকে তারা কেতাবি ভাষায় বলছে সেটেলমেন্ট নোডার এজেন্সি চার্জ বা SNA। আপাত দৃষ্টিতে এই ₹0.৫ বা 0.৫ খুব সামান্য একটি সংখ্যা মনে হতে পারে, কিন্তু একবার বৃহত্তর ক্যানভাসে চিন্তা করুন। দীর্ঘমেয়াদে যখন হাজার হাজার মেগাওয়াট বিদ্যুতের হিসেব আপনি করবেন, তখন এই টাকার অঙ্কটা আমাদের মতো দুর্বল অর্থনীতির ঘাড় মটকে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। বিশেষ করে এমন একটা সময়ে যখন দেশে জ্বালানি আর বিদ্যুতের এক ধরনের বলা চলে নীরব হাহাকার চলছে। দর্শক, এখন আমার এবং আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই সিদ্ধান্তটা ঠিক এই সময়ে কেন এলো? আমাদের প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গেলেন না, যখন দুই দেশের সম্পর্কে বলা চলে এক ধরনের দৃশ্যমান শীতলতা চলছে, ঠিক তখনই এই চার্জের বোঝা কেন চাপানো হলো? দর্শক, কূটনীতিতে কাকতালীয় বলে আসলে কোনো কিছুই নেই। এর সোজা এবং পরিষ্কার মানে হচ্ছে দেশের ভেতরে জনভোগান্তি বাড়বে, জিনিসপত্রের দামও সেই সাথে বাড়বে, বিদ্যুতের বিলও বাড়বে, মানুষের না বিশ্বাস হবে। আর জনভোগান্তি বাড়লে সরকার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে। একটা বিশাল গেঁড়াকল এখানে সৃষ্টি হবে। সেই গেঁড়াকলে পড়ে সরকার দিশেহারা হবে। ঠিক এই সুযোগটা কিন্তু নেওয়ার অপেক্ষায় আছে দেশের ভেতরে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো। একটু খেয়াল করে দেখুন, আগামী 5ই সেপ্টেম্বরের জামাতের ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ কর্মসূচির দিকে তাদের শীর্ষ নেতৃত্ব কিন্তু স্পষ্ট করেই বলেছেন, 24-এর আন্দোলন নাকি কোনো মূল আন্দোলন ছিল না। ওটা ছিল একটা মহড়া বা রিহার্সাল মাত্র। তার মানে মূল খেলা এখনো বাকি। তারা এখন মাঠে নামছে সাংবিধানিক পরিষদ, গণভোট আর জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মতো ভারী ভারী শব্দের দোয়া তুলে। কিন্তু দর্শক, এখানে একটি মস্ত বড় কিন্তু আছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কি এত গভীরে গিয়ে এই যে সাংবিধানিক পরিষদ বা গণভোট এগুলো কি তারা বুঝে? একদমই না। সাধারণ মানুষ বুঝে তার পকেটের টাকা, তার ঘরের ফ্যানটা ঘুরছে কিনা, তার যে চুলা রয়েছে সেই চুলায় গ্যাস আছে কিনা। সাধারণ মানুষ চায় মাস শেষে একটু শান্তিতে বাঁচতে, একটি নিরাপত্তা এবং শান্তিতে দুমুঠো ভাত খেতে। এখন একবার ঠান্ডা মাথায় একজন দার্শনিকের জায়গা থেকে চিন্তা করুন। জামাত হয়তো তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামছে, কিন্তু এই যে ভারতের বিদ্যুৎ চার্জ বাড়ানোর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি হবে, সেই পুঞ্জীভূত ক্ষোভটা যদি কোনোভাবে ওই আন্দোলনে গিয়ে মিশে যায়, সাধারণ মানুষ যখন বিদ্যুৎ আর গ্যাস না পেয়ে দিশেহারা হয়ে রাস্তায় নামবে, তখন কিন্তু তারা আর বুঝবে না এটা জামাতের আন্দোলন নাকি অন্য কারো। তারা শুধু চাইবে এই দম বন্ধ করা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মুক্তি।
মানুষ তখন বুঝে হোক বা না বুঝে হোক এই সরকার বিরোধী অবস্থানের সাথে একাত্মতা হয়ে যাবে। আর পরিস্থিতি যখন সেদিকে গড়ায়, তখন কিন্তু রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলো তাদের সুর পাল্টায়। জামাত তখন খুব সহজেই তাদের ওই সাংবিধানিক এজেন্ডা মূলত সামনে থেকে সরিয়ে নেবে। এই জনভোগান্তির ইস্যুটাকেই তারা মূল হাতিয়ার হিসেবে কিন্তু লুফে নেবে এবং মাঠে নামবে। কারণ তারা কিন্তু খুব ভালো করেই জানে পেটের ক্ষুধার চেয়ে বড় কোনো রাজনীতি নেই, এবং এটাকে কাজে লাগাতে পারলে তাদের যেমন রাজনৈতিক সফলতার পাওয়ার ইচ্ছা, সেই রাজনৈতিক সফলতা পাওয়ার ইচ্ছাটা পূরণ হবে। এবং একই সাথে বর্তমানে দেশের যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ দেশের সরকার কাঠামো, সেই সরকার কাঠামোকে একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়া কিন্তু সম্ভব হবে। যদি তারা কোনোভাবে এই সরকারের একটি বিচ্ছিন্ন পতন ঘটাতেও সম্ভব হয়ে যায়, তাহলে সেই ফায়দাটা কিন্তু তারা নিতে চাইবে। তবে এখানে আরেকটি জটিল বিষয় রয়েছে, এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ, যারা বর্তমান সময়ে মাঠের বাইরে রয়েছে। তাদের রাজনীতি করার যে বিষয় সেটি কিন্তু নিষিদ্ধ রয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং সেই আন্দোলন বা সেই সরকার পতনের মূল ফ্যাক্টর হিসেবে কিন্তু আওয়ামী লীগ এখানে কাজ করবে। কারণ জামাতের আসলে সেই পরিমাণ ভোট ব্যাংক নেই, কিংবা সেই পরিমাণ জনসমর্থক নেই, যেটা দিয়ে জামাত সরকার গঠন করতে পারে। সরকার গঠন করার কথা কেন বলছি? কারণ মূলত যখন জনরোষ তৈরি হবে, তখন একটা মধ্যবর্তী নির্বাচন অবশ্যই প্রস্তাবিত হবে। আর মধ্যবর্তী নির্বাচনে জামাত এককভাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। তাদের দরকার হবে একটা বিশাল গোষ্ঠী, একটা বিশাল রাজনৈতিক দল, এবং একটা বিশাল ভোট ব্যাংক। এবং এই জায়গাতে কিন্তু আওয়ামী লীগের কাছে রয়েছে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ ট্রাম্প কার্ড। সেই হিসাবে আন্দোলন জামাত করলেও, অথবা আন্দোলন এবং জনরোষ যদি একাত্ম হয়ে যায়, তাহলে সেটার ফায়দা এককভাবে নিবে কিন্তু আওয়ামী লীগ। দেখুন সুপ্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এই চরম বিশৃঙ্খলার সুযোগে কাজ করবে একটি অদৃশ্য শক্তি। সেই শক্তিটা আসলে কারা হতে পারে? আপনারা নিশ্চয়ই এতক্ষণে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন, যেটা আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি। হ্যাঁ, আওয়ামী লীগ সমর্থকরা। ক্ষমতার পালাবদল হলেও একটি দলের বিশাল সমর্থক গোষ্ঠী কিন্তু রাতারাতি হাওয়ায় মিলিয়ে যায় না। তারা হয়তো এখন চুপচাপ আছে, কিন্তু তারা এই মোক্ষম সুযোগেরই অপেক্ষায় আছে, যেটা আমি বলেছিলাম। তারা খুব নীরবে লোকচক্ষুর আড়ালে থেকে এক অদৃশ্য শক্তি হিসাবে ওই যে জনরোষ সৃষ্টি হবে, সেটাতে আগুনের ঘি ঢালবে। কারণ তাদের রাজনৈতিক হিসাবটা কিন্তু খুব পরিষ্কার এবং স্বচ্ছ। বর্তমান বিএনপি সরকারের পতন মানেই, বা এই জনরোষের পরিণতি মানেই হলো একটি বাধ্য হয়ে ডাকা মধ্যবর্তী নির্বাচন। আর পরিস্থিতি যদি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে একটি মধ্যবর্তী নির্বাচন দিতেই হয়, তবে সেখানে কিন্তু অবশ্যই সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেটা 2026-এর নির্বাচনের মতো হবে না। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে তারা। অর্থাৎ এক পক্ষের আন্দোলন আর অন্য পক্ষের নীরব ইন্ধন, সব মিলিয়ে সরকারের জন্য এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কিন্তু তৈরি হবে। দর্শক, এবার আসি ক্ষমতাসীনদের কথায়, অর্থাৎ বিএনপি সরকারের কথায়। সরকারকে আসলে এই চতুর্মুখী ফাঁদটা বোঝে না? যারা দীর্ঘ রাজনৈতিক চড়াই উতরাই পার করে আজ ক্ষমতায়, তারা অবশ্যই এই খেলার প্রতিটি চাল খুব ভালো করেই বুঝে। তারা জানে যদি কোনোভাবে এই জনরোষের মুখে তাদের পতন ঘটে, বা তারা পিছু হটতে বাধ্য হয়, কিংবা বড় জনরোষ তৈরি হয়, তবে তাদের রাজনৈতিক অস্তিত্ব কিন্তু এক বিশাল প্রশ্নের মুখে পড়বে। একটু পেছনের দিকে ফিরে তাকান। আপনাদের কি 96 এর ইতিহাসের কথা মনে আছে? সেবার ঠিক কি হয়েছিল? প্রায় একই রকম এক অস্থির পরিস্থিতির শিকার হয়ে কিন্তু তাদের সে সময় ক্ষমতা ছাড়তে হয়েছিল, বা একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হয়েছিল। এখন 2026 সালে এসেও যদি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, তবে বিএনপির এই যে এত বছরের দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রাম, এই যে এত ত্যাগ তিতিক্ষা, সব কিন্তু মানুষের মন থেকে নিমিষেই একদম মুছে যাবে। মানুষ শুধু মনে রাখবে তারা ক্ষমতায় এসে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের নামের পাশে এক নিদারুণ ব্যর্থতার ট্যাগ চিরতরে কিন্তু লেগে যাবে। দর্শক, আর এই যে জায়গা, ঠিক এই জায়গাতেই পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে। কিন্তু কেন? কারণ বিএনপি কিন্তু এটা খুব ভালো করেই জানে যে এবারের হার মানে চিরতরের জন্য রাজনৈতিক ভ্যালু
বা যে গ্রহণযোগ্যতা এই দেশে রয়েছে সেটা হারিয়ে ফেলা। এ কারণেই সরকার কিন্তু কোনোভাবেই এই যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা হতে চলেছে এই পরিস্থিতিকে সহজভাবে মেনে নেবে না বা নরম স্বরের কথাও তারা বলবে না। তারা তাদের সর্বশক্তি দিয়ে এই পতন ঠেকানোর চেষ্টা করবে এবং তারা চলে যাবে চরম হার্ড লাইনে। যে কোনো মূল্যে তারা চাইবে এই আন্দোলন এবং জনরোষকে দমন করতে, কারণ তাদের পিঠ একেবারে দেয়ালে কিন্তু ঠেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। দর্শক, একটু ভালো করে ভেবে দেখুন, যখন একটি সরকার তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হার্ড লাইনে যায় এবং বিরোধী পক্ষ যখন জনভোগান্তির মতো স্পর্শকাতর বিষয় আর অদৃশ্য শক্তির মদদ নিয়ে মরিয়া হয়ে মাঠে নামে, তখন আসলে কি ঘটে, বাস্তবতা কি বলে? তখন কিন্তু তৈরি হয় এক অনিবার্য এবং ভয়াবহ সংঘাত। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে কিন্তু নারাজ। একদিকে সরকারের অস্তিত্ব রক্ষার মরণপণ লড়াই, অন্যদিকে বিরোধীদের যে কোনো মূল্যে ক্ষমতা দখলের খেলা। আর এই দুই প্রবল শক্তির মাঝখান দিয়ে পিষ্ট হবে কে? ওই যে সাধারণ মানুষ, যারা হয়তো একটু ভালো থাকার আশায়, একটু মাত্র স্বস্তির আশায় রাস্তায় নেমেছিল বা রাস্তায় নামতে বাধ্য হয়েছিল। সব মিলিয়ে আমাদের আগামী দিনের যে রাজনীতি, সেই রাজনীতির আকাশটা কিন্তু বড্ড মেঘাচ্ছন্ন। আমি তো বলবো এক সংঘাতময় এবং গভীর অন্ধকারের দিকে যেন আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। রাজনীতির এই দাবা খেলায় আন্তর্জাতিক শক্তির প্রভাব, দেশের ভেতরের যারা বিরোধী দল সেই বিরোধী দলের কৌশল, অদৃশ্য শক্তি অর্থাৎ আওয়ামী লীগের ইন্ধন এবং সরকারের অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা, সবগুলো উপাদান মিলিয়ে এমন এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করছে, যার পরিণতি কারোর জন্যই আসলে সুখকর হবে না। সামনের দিনগুলোতে আমাদের জন্য খুব একটা স্বস্তির খবর অপেক্ষা করছে বলে আমার অন্তত পক্ষে কিন্তু মনে হয় না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আমাদের হয়তো আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে হবে। তবে এই সবকিছু কিন্তু সমাধান করতে পারে বর্তমান যে সরকার রয়েছে, যে ক্ষমতাসীন রয়েছে, সেই ক্ষমতাসীনদের একটি পদক্ষেপ, এবং সেটা হতে পারে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ আওয়ামী লীগ যারা বিশাল সমর্থক গোষ্ঠী নিয়ে মাঠের রাজনীতির বাইরে রয়েছে বা নিষিদ্ধ রয়েছে, তাদের সেই নিষেধাজ্ঞা যদি তুলে নিয়ে তাদের সাথে একটা সমঝোতামূলক পরিবেশ তৈরি করে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, তাহলে হয়তোবা এই সকল অশনি থেকে আমাদের দেশ মুক্তি পাবে, আমাদের দেশের জনগণ মুক্তি পাবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।